গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমি কিন্তু গত কয়েকটা ক্লাসে, দুটো তিনটে ক্লাসে তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায় যেটা রয়েছে এই জলবায়ু অঞ্চল, সেই জলবায়ু অঞ্চল সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই তো? সেখানে আমরা মৌসুমী জলবায়ু অঞ্চল, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে ক্লাস করিয়েছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব স্টুডেন্ট, সেটা হলো তুন্দ্রা জলবায়ু অঞ্চল। তার আগে দেখি তোমরা আগের ক্লাসের পড়া কতটা মনে রেখেছো। তাহলে চলো চটপট কয়েকটা উত্তর দাও দেখি। বলো, শীতকালীন বৃষ্টিপাতের দেশ কোন জলবায়ু অঞ্চলকে বলা হয়? ভেরি গুড। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়। কেন বলা হয়? কারণ শীতকালেই কিন্তু এখানে একমাত্র বৃষ্টিপাত হয়, গরমকাল কিন্তু এখানে উষ্ণ থাকে। তেমন বৃষ্টিপাত গরমকালে হয় না, শীতকালে বৃষ্টিপাত হয় বলে ভূমধ্যসাগরীয় জলবায়ুকে শীতকালীন জলবায়ুর দেশ বলা হয়। আচ্ছা, আরেকটা প্রশ্নের উত্তর দাও, যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয় কেন? ভেরি গুড। পৃথিবীর যে মূল্যবান ফলগুলো রয়েছে, যেমন আপেল, নাশপাতি, আঙ্গুর, জলপাই, তারপর আখরোট, বাদাম, এই যে ফলগুলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। তাই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয়। ভেরি গুড। আচ্ছা, ইউরোপের কোন কোন দেশে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়? ভেরি গুড। ফ্রান্স, ইটালি, স্পেন, তারপরে পর্তুগাল, এই দেশগুলো, লেবানন, এই দেশগুলোতে কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। আচ্ছা, আরেকটা বলো কোশ্চেনের উত্তর আমাকে, যে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? ভেরি গুড। ক্যালিফোর্নিয়ার হলিউডে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছে। তাহলে তোমরা আগের ক্লাসের পড়া মোটামুটি নিশ্চয়ই করেছো। ঠিক আছে। তাহলে আজকে কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অবস্থান, অর্থাৎ কোন কোন দেশে এই জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়, এবং এই জলবায়ু অঞ্চলে জীব বৈচিত্র্য, সেখানকার খনিজ শিল্প কেমন, বা সেখানকার যে জনজাতি রয়েছে, অর্থাৎ সেখানকার মানুষ কিভাবে আহ, বেঁচে আছে, কিভাবে এই শীতল জলবায়ুকে কাটিয়ে বা শীতল জলবায়ুর উপরে কিভাবে এরা বেঁচে আছে, সেই সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত জানবো। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করি আমরা। আজকের ক্লাস হলো জলবায়ু অঞ্চলের মধ্যে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। তুন্দ্রা জলবায়ু অঞ্চল, দেখো স্টুডেন্ট, সুমেরু এবং যে কুমেরুবৃত্ত আমাদের রয়েছে, অর্থাৎ পৃথিবীর যে একেবারে উত্তর গোলার্ধের উত্তর দিক এবং দক্ষিণ গোলার্ধের যে দক্ষিণ দিক, সেই দিকটায় কিন্তু শীতল এক ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়। সেটাই কিন্তু হলো তুন্দ্রা জলবায়ু। গ্রীষ্মকালে বরফ গলে এই জলবায়ু অঞ্চলে কিন্তু কিছু শৈবাল জন্মায়, ঠিক আছে? সেই এক ধরনের শৈবালের নাম কিন্তু তুন্দ্রা। আর এই তুন্দ্রা জলবায়ু অঞ্চল কিন্তু এই যে এক ধরনের শৈবাল রয়েছে তুন্দ্রা, তার নাম অনুসারে কিন্তু করা হয়েছে। এটা কিন্তু তোমরা মনে রাখবে। আচ্ছা দেখো, এই শৈবালের নাম থেকে যেহেতু তুন্দ্রা হয়েছে, তাই কিন্তু এখানে গ্রীষ্মকাল কিন্তু খুব বেশি দিন টেকে না। 2 থেকে 3 মাস গ্রীষ্মকাল হয় এবং শীতকাল কিন্তু 8-9 মাস ধরে চলতে থাকে। বছরের বেশিরভাগটাই তাহলে আমরা কি দেখলাম, যে শীতকাল চলছে, তাই তো? তাহলে এই শীতকালে কিন্তু তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়, কথার অর্থ কি তোমরাই বলো আমাকে। ভেরি গুড। তাহলে হিমাঙ্কের নিচে মানে মাইনাস হয়ে যাও, তাই তো? তাহলে সারা বছর যদি, প্রায় সারা বছর যদি এই অঞ্চলে বরফ পড়ে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে তেমন বড় বড় স্বাভাবিক উদ্ভিদ জন্মাবে না, চাষবাস বা কৃষিকাজ কিন্তু তেমন ভাবে হবে না, তাই তো? তাহলে এখানকার মানুষদের জীবন কিন্তু খুব কষ্ট করে বেঁচে থাকতে হয়, পরিবেশের সাথে লড়াই করে, এবং একটা অভ্যাস তৈরি করে কিন্তু এখানকার মানুষদের, এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলের মানুষদের বেঁচে থাকতে হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেটা। দেখো, ঠিক আছে, এবারে আমরা পড়বো তুন্দ্রা জলবায়ু অবস্থান, অর্থাৎ
কোন কোন দেশে বা কোন কোন অঞ্চলে এই তুন্দ্রা জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায় সেটা কিন্তু আমরা একটু চট করে দেখে নিই। অবস্থা, দেখো স্টুডেন্ট, আমরা কি জানলাম, জেনেছিলাম যে সুমেরু ও কুমেরু বৃত্ততে কিন্তু এই জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে সুমেরু ও কুমেরু বৃত্ত যে নিকটবর্তী অঞ্চলগুলো, অর্থাৎ উত্তর আমেরিকার যে কানাডা রয়েছে, সেই কানাডার উত্তর অংশ, অর্থাৎ তোমরা চিত্রটা দেখো, এটা হচ্ছে উত্তর আমেরিকা, তাই তো? এই উত্তর আমেরিকার উত্তর দিকে এই যে কানাডার এই অংশটা, আলাস্কা, ইউরেশিয়ার উত্তর অংশ, ইউরোপের কিন্তু নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, এইটা হচ্ছে কিন্তু গ্রিনল্যান্ড। এছাড়া নরওয়ে এইসব জায়গায় রয়েছে, সুইডেন, ফিনল্যান্ড, এইগুলো কিন্তু যে উপকূল সংকীর্ণ অংশ, সেই অংশে কিন্তু এই জলবায়ু লক্ষ্য করা যায়। এবারে এ তো গেল ইউরোপ। এশিয়া মহাদেশের কিন্তু সাইবেরিয়ার তুন্দ্রা জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে এশিয়া মহাদেশে কোথায় তুন্দ্রা জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়? তোমরা কি বলবে? সাইবেরিয়া। দেখো, সাইবেরিয়ার স্রোত, অনেকে কিন্তু নামটা হয়তো শুনেছো, তাই না? শোনোনি তো? শুনে নাও তাহলে। দেখো, এটা এক ধরনের প্রবল আহ, শীত বা প্রবল ঠান্ডা বায়ু, সাইবেরিয়ার স্রোত আমাদের যে হিমালয় পর্বতমালা অবস্থান করছে, এই অবস্থান করার ফলে এই সাইবেরিয়ার স্রোতটা কিন্তু হিমালয়ের উল্টো দিকে আহ, বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে খুব সহজে কিন্তু ভারতবর্ষে প্রবেশ করতে পারছে না। যদি হিমালয় পর্বত না থাকতো, তাহলে কিন্তু এই সাইবেরিয়ার স্রোতটা কিন্তু খুব সহজেই আমাদের ভারতবর্ষেও প্রবেশ করতে পারত। তাহলে একদিক দিয়ে কিন্তু আমরা হিমালয়ের কাছে খুবই কৃতজ্ঞ, তাই তো? কারণ হিমালয় না থাকলে কিন্তু সাইবেরিয়ার যে প্রবল ঠান্ডা স্রোত, সেটা কিন্তু আমাদের ভারতবর্ষে আসতো এবং বসবাসের অযোগ্য হয়ে যেত। আচ্ছা, এরপরে দেখো, দক্ষিণ গোলার্ধের কিছু কিছু অংশেও কিন্তু এই জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। যেমন দক্ষিণ গোলার্ধে আটলান্টিক যে মহাসাগর রয়েছে, আন্টার্কটিকা যে মহাদেশ রয়েছে, সেই আন্টার্কটিকা মহাদেশের কিছু অঞ্চলে কিন্তু এই তুন্দ্রা জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। তাহলে আমরা সামগ্রিকভাবে জানলাম যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের কিভাবে নামকরণ করা হয়েছে এবং এই তুন্দ্রা জলবায়ু কোন কোন দেশে বা কোন কোন অঞ্চলে অবস্থান করছে। এরপরে স্টুডেন্ট আমরা জানবো যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বিশেষ বিশেষ কি বৈশিষ্ট্য রয়েছে এবং সেখানকার বৃষ্টিপাত বা সেখানকার উষ্ণতা কেমন, সেই সম্পর্কে জানবো। তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য, দেখো, তুন্দ্রা জলবায়ু তোমরা বুঝতেই পারছো, এটি এক ধরনের কি জলবায়ু? শীতল জলবায়ু, তাই তো? এই জলবায়ুর প্রধান দুটি বৈশিষ্ট্য কি কি, চলো দেখে ফেলি। প্রথমে দেখো, স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল, অর্থাৎ স্বল্পস্থায়ী কেন বলছে? গ্রীষ্মকাল কিন্তু মাত্র 1-2 মাসের জন্য এখানে স্থায়ী হয়। সেটাও কিন্তু তাপমাত্রা থাকে কেমন জানো? 5 ডিগ্রি 10 ডিগ্রির কাছাকাছি, অর্থাৎ বরফটা শুধু পড়ে না, ঠান্ডা কিন্তু ভালোই থাকে। তাই বলা হচ্ছে, যেহেতু 2 মাসের মতো গ্রীষ্মকাল থাকে, তাই বলা হচ্ছে স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল। এবং দ্বিতীয় যে পয়েন্টটা দেখো বৈশিষ্ট্য, দীর্ঘস্থায়ী হিমশীতল শীতকাল, অর্থাৎ দীর্ঘস্থায়ী মানে 8-9 মাস ওখানে একদম শীত পড়ছে, এবং হিমশীতল মানে সেখানে কিন্তু বরফ এতটাই পড়ছে যে আহ, প্রচন্ড ঠান্ডা অনুভূত হয়। তাই বলা হয় দীর্ঘস্থায়ী হিমশীতল শীতকাল। এই দুটো হলো তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য। এবার এই যে তুন্দ্রা জলবায়ু বৈশিষ্ট্য আমরা জানলাম, এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই জলবায়ুকে কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? এক হচ্ছে শীতকালীন জলবায়ু, আর দুই হচ্ছে গ্রীষ্মকালীন জলবায়ু। প্রথমে আমরা আসবো শীতকালীন জলবায়ু। তো তোমরা নিজেরাই বলো যে শীতকাল এই জলবায়ু কতদিন ওখানে বিরাজ করে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে? ভেরি গুড। বছরে 8 থেকে 9 মাস কিন্তু এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে শীতকালীন জলবায়ুটা বিরাজ করে। এই সময় যে তাপমাত্রাটা হয় সেটা কিন্তু -20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি, অর্থাৎ -20 ডিগ্রি থেকে -40 ডিগ্রি কিন্তু তাপমাত্রা নেমে যায়। তাহলে বুঝতে পারছো কি অসম্ভব বরফ পড়ে সেখানে, তাই না? দেখো, সাইবেরিয়ার ভারখানেক্স বলে একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু জানুয়ারি মাসে তাপমাত্রা -50 ডিগ্রিতে পৌঁছে যায়। -50 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা পৌঁছে যায়। আর এই ভাই, এই যে ভারখানক্স জায়গাটার কথা আমি তোমাদের বললাম, এই ভারখানক্স জায়গাটা কিন্তু উত্তর গোলার্ধের শীতলতম স্থান। তাহলে
পৃথিবীর যে উত্তর গোলার্ধের সব থেকে শীতলতম স্থান যদি তোমাদের পরীক্ষায় আসে, তোমরা কি লিখবে? ভারখয়া নক্স। উত্তর গোলার্ধের শীতলতম স্থানের নাম ভারখয়া নক্স, যেখানে জানুয়ারি মাসের তাপমাত্রা কিন্তু -50.6 ডিগ্রি সেলসিয়াসও হয়ে থাকে। তাহলে ভয়ঙ্কর শীত পড়ে, তোমরা বুঝতেই পারছো, তাই না? এই সময়ে কিন্তু সমগ্র অঞ্চল তুষারে ঢাকা হয়ে থাকে। মাঝে মাঝে তুষারপাত ও তুষার ঝড়ও কিন্তু এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। এবার দেখো, এই সময়ে আকাশে কিন্তু সূর্য প্রায় দেখাই যায় না, ঠিক আছে? একটানা অন্ধকার রাতে মাঝে মাঝে 2-3 ঘন্টার জন্য কিন্তু ম্লান রংধনুর মতো আলোর ছটা দেখা যায়। এই আলোর ছটাকে কি বলে জানো? সুমেরু প্রভা ও কুমেরু প্রভা। তাহলে তোমাদের যদি পরীক্ষায় বলে যে সুমেরু প্রভা বা কুমেরু প্রভা কি, তোমরা কি বলবে? বলবে যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে একটানা অন্ধকার রাতে মাঝে মাঝে 2-3 ঘন্টার জন্য ম্লান রংধনুর মতো আলোর ছটা লক্ষ্য করা যায় বা দেখা যায়। আর এই আলোর ছটাকে কিন্তু বলা হয় সুমেরু প্রভা বা কুমেরু প্রভা। তাহলে আমরা জানলাম তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে, তাই তো? প্রথম ধাপ যেটা, সেটা হলো শীতকালীন জলবায়ু। এর পরে রয়েছে গ্রীষ্মকালীন জলবায়ু, সেটা সম্পর্কে আমরা একটু জেনে নেব। গ্রীষ্মকালীন জলবায়ু। আচ্ছা স্টুডেন্ট, তোমরা বলো আমাকে যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল কতদিন বিরাজ করে? ভেরি গুড, 2 থেকে 3 মাস, তাই তো? দেখো, 2 সপ্তাহ বাদে বা 2 সপ্তাহান্তে বসন্তের পর কিন্তু তুন্দ্রা জলবায়ু অঞ্চলের মাত্র 2-3 মাসের জন্য স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল আসে। স্বল্পস্থায়ী, ঠিক আছে? কিন্তু এই যে সময়, এই স্বল্পস্থায়ী গ্রীষ্মকালীন যে গড় তাপমাত্রা, সেটা কিন্তু থাকে 10 ডিগ্রি সেলসিয়াসের মতো। আকাশে সূর্য খুব অল্প সময়ের জন্য অস্ত যায়। একটানা, তোমরা মনে রাখবে, একটানা সূর্য কিন্তু 22-23 ঘন্টা আলো দেয়। একটানা সূর্য 22-23 ঘন্টা আলো দেওয়ার পরেও কিন্তু ভূপৃষ্ঠ তেমন ভাবে উত্তপ্ত বা গরম হয় না। তার কারণ কি জানো? কারণ এখানে সূর্যরশ্মি কিন্তু তির্যকভাবে রশ্মি দেয়। আমরা যখন নিরক্ষীয় জলবায়ু অঞ্চল পড়েছিলাম, তখন আমরা কি জেনেছিলাম স্টুডেন্ট? সূর্যরশ্মি কিভাবে কিরণ দেয়? লম্বভাবে। লম্বভাবে কিরণ দেওয়ার ফলে সেখানে পরিবেশ বা বায়ু বা উষ্ণতা কেমন থাকে? উষ্ণ থাকে খুব বেশি, এবং প্রায় সারা বছর ধরে কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেওয়ার ফলে সারা বছর বৃষ্টিপাত হয়, এবং যে উদ্ভিদগুলো জন্মায় সেটা কিন্তু চির সবুজ, তাই তো? কিন্তু এখানে দেখো, ঠিক তার উল্টো। এখানে কিন্তু সূর্য তুন্দ্রা জলবায়ু অঞ্চলে বেশিরভাগ সময়টাই কিন্তু বা প্রায় সারা বছরই কিন্তু তির্যকভাবে তার আলো ফেলছে। ফলে এখানের যে পরিবেশ বা এখানের যে বায়ুমণ্ডল বা বায়ুমণ্ডলের যে উষ্ণতা, সেটা কিন্তু খুব একটা বাড়তে পারে না, ঠিক আছে? তাই গ্রীষ্মকালেও গড় তাপমাত্রা থাকে কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসের মতো। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, নরওয়ের একটা দেশ রয়েছে, নরওয়ে। সেই নরওয়ে দেশের উত্তরে কিন্তু হামারফেস্ট বলে একটা বন্দর রয়েছে। সেই বন্দর এবং তার আশেপাশে যে অঞ্চল, সেই অঞ্চলে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতেও কিন্তু সূর্য লক্ষ্য করা যায়। দেখো ডান দিকের ছবিটা, হামারফেস্ট বন্দর হচ্ছে উপরের ছবিটা, এবং নিচের যে ছবিটা দেখো, রাত্রে বেলাও কিন্তু সূর্যের একটা আভা লক্ষ্য করা যাচ্ছে। তাই এই অঞ্চলকে কিন্তু নিশীথ সূর্যের দেশ বলা হয়। তোমাদের যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে নিশীথ সূর্যের দেশ কাকে বলে, তোমরা এক কথায় কি উত্তর লিখবে? উত্তর লিখবে কিন্তু নরওয়ে দেশকে নিশীথ সূর্যের দেশ বলে। কেন বলে? কারণ এখানে কিন্তু স্থানীয় সময় অনুযায়ী যখন গভীর রাত হয়, তখনও কিন্তু সূর্যকে দেখা যায়, ঠিক আছে? ঠিক এই কারণে নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। দেখো, গ্রীষ্মকালে কিন্তু আকাশ কুয়াশায় ঢাকা থাকে এই অঞ্চলে, হ্যাঁ? এবং যেহেতু কিছুটা জলীয় বাষ্প আসে, তাই কিন্তু বেশিরভাগ সময় কিন্তু কুয়াশায় ঢাকা থাকে, এবং যে বৃষ্টিপাতটা হয় সেটা কিন্তু খুবই কম। 20 থেকে 30 সেমি কিন্তু বছরে বৃষ্টিপাত হয়। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, বৃষ্টিপাত কিন্তু অতটা বেশি হয় না। আচ্ছা, তাহলে এটা গেল আহ, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের কি বৈশিষ্ট্যের মধ্যে শীতকালীন জলবায়ু এবং গ্রীষ্মকালীন জলবায়ু সম্পর্কে। জীববৈচিত্র্য। তুন্দ্রা জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্যের মধ্যে আমরা কিন্তু সেখানকার স্বাভাবিক উদ্ভিদ এবং সেখানকার কি কি পশু বা কি কি জীবজন্তু রয়েছে
সেগুলো কিন্তু আমরা জানবো। প্রথমে আমরা দেখব স্বাভাবিক উদ্ভিদ। আচ্ছা, তোমরাই বলো আমাকে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? ভেরি গুড। যে সমস্ত উদ্ভিদ মানুষের সাহায্য ছাড়া একা একা জন্মায়, তাই তো, এবং বেড়ে ওঠে, তাদের আমরা বলবো স্বাভাবিক উদ্ভিদ। দেখো, বছরের বেশিরভাগ সময় কিন্তু তাপমাত্রা এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে হিমাঙ্কের নিচে থাকে। হিমাঙ্কের নিচে মানে বরফ পড়ে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, বরফ যেহেতু মাটি পুরো ঢেকে রাখে, সেখানে কি কোনো বড় উদ্ভিদ বা গাছপালা জন্মানো কি সম্ভব? সম্ভব না, তাই তো। তাহলে কি কি উদ্ভিদ জন্মানো সম্ভব যেখানে বরফ পড়ে বেশি? তোমরা কি জানো কেউ? গুল্ম জাতীয়, তাই তো। ভেরি গুড। দেখো, আহ, এখানকে কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে বরফ পড়ে, তাই এখানে কোনো তেমন বড় বড় উদ্ভিদ বা গাছপালা জন্মাতে পারে না। কিন্তু এর মধ্যেও গুল্ম, ভেষজ, লাইকেন, তারপরে ঘাস এই জাতীয় কিন্তু উদ্ভিদ জন্মায়। তোমরা ডান দিকে ছবি দেখো, এটা কিন্তু লাইকেনের ছবি। ঠিক আছে, এটা কিন্তু গুল্ম জাতীয় উদ্ভিদ। আর দেখো, ফুলও কিন্তু এই অঞ্চলে ফোটে, তুন্দ্রা জলবায়ু অঞ্চল। দেখো, এই যে উদ্ভিদগুলো, এগুলো কিন্তু দলবদ্ধভাবে বেড়ে ওঠে এবং বরফের বাতাস থেকে রক্ষা পাওয়ার জন্য মাটির নিচুতে থাকে। অর্থাৎ আহ, যেহেতু প্রচুর বরফ পড়ে, সেহেতু বাতাসে নিশ্চয়ই বরফের আঁকিবুকি কাটে। ফলে সেই হাওয়াটা যাতে এই উদ্ভিদের গায়ে না লাগে, তাই জন্য এই উদ্ভিদগুলো কিন্তু মাটির সমান নিচু অবস্থান করে। বুঝতে পেরেছ? এছাড়া অল্প গ্রীষ্মে আহ, মাসগুলোতে কিন্তু এগুলোতে অগভীর শিকড় এবং ফুলের প্রবণতাও কিন্তু এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। আচ্ছা, এবার দেখো, এই যে সমস্ত গাছপালা আমরা জানলাম, এই গাছপালা গুলো কিন্তু বহু বর্ষজীবী, অর্থাৎ বহু বছর অবধি বাঁচে। প্রতি বছর একই মূল থেকে কিন্তু এরা ফিরে আসে। ধরো, আহ, একটা মরশুমে গ্রীষ্মকালে একটা উদ্ভিদ জন্মালো, সেটা শীতকালে কিন্তু জন্মাচ্ছে না, কিন্তু তার শিকড়টা কিন্তু থেকে গেল। আবার যখন গরমকাল আসছে, তখন কিন্তু সেই একই শিকড় থেকে কিন্তু বা একই মূল থেকে কিন্তু সেই উদ্ভিদটা আবার জন্ম নিচ্ছে। তাই এই যে গাছপালা জন্মাচ্ছে, এই গাছপালাগুলোকে কি বলা হয় জানো? বহু বর্ষজীবী, এবং একই মূল থেকে কিন্তু বারবার এরা ফিরে আসে। আচ্ছা, এরপরে আমরা দেখব আহ, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের যে প্রাণী, সেগুলো সম্পর্কে। দেখো, কিছু প্রাণী আছে যারা কিন্তু এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলের প্রবল শীতকে মানিয়ে নিয়ে কিন্তু এরা বেঁচে থাকে। বুঝতে পেরেছো? এদের মধ্যে উল্লেখযোগ্য প্রাণীগুলো হলো পেঁচা, কস্তুরী বলদ, মেরু ভাল্লুক এবং মেরু শিয়ালও কিন্তু এদের মধ্যে রয়েছে। কিছু প্রাণী যেমন ক্যারিবু, এরা শীত থেকে বাঁচার জন্য প্রবল শীতের সময় কিন্তু উত্তর থেকে দক্ষিণ দিকে এরা চলে আসে। অর্থাৎ এরা কিন্তু স্থান পরিবর্তন করছে। এবং বেশিরভাগ পাখিও যারা রয়েছে, সেই পাখিগুলোও কিন্তু প্রবল শীতের হাত থেকে বাঁচার জন্য আহ, উত্তরের দিক থেকে কিন্তু দক্ষিণের দিকে আগমন করে। দেখো তোমরা ছবিটা, এটা কিন্তু হচ্ছে মেরু ভাল্লুক, দুধ সাদা, একদম ঝকঝকে সাদা। তোমরা নিশ্চয়ই মেরু ভাল্লুকের নাম আগে অবশ্যই শুনেছো, তাই তো। মেরু শিয়াল, এটা হচ্ছে মেরু শিয়াল। তিমি মাছও কিন্তু এই অঞ্চলের এই সমুদ্রগুলোতে লক্ষ্য করা যায়। তুন্দ্রা জলবায়ু অঞ্চলের কাছাকাছি যে সমুদ্র রয়েছে, সেখানে কিন্তু তিমি মাছও কিন্তু লক্ষ্য করা যায়। আর এই যে নিচে জন্তুটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে কি বলে জানো? এটাকে কি বলা হয়? ক্যারিবু। এটাও এক ধরনের কিন্তু জন্তু, যা প্রবল শীতের সময় এরা কিন্তু উত্তর থেকে দক্ষিণ দিকে স্থানান্তর হয়। অর্থাৎ একা একাই কিন্তু এরা উত্তর থেকে দক্ষিণ দিকে চলে আসে। তাহলে আমরা জানলাম যে এই মেরু অঞ্চলে বা তুন্দ্রা জলবায়ু অঞ্চলের কিন্তু কিছু কিছু আহ, প্রাণী, যারা কিন্তু প্রবল শীতকে উপেক্ষা করে বা শীতকে মানিয়ে নিয়ে কিন্তু এরা বেঁচে আছে। এদের মধ্যে প্রধান কিন্তু এই মেরু ভাল্লুক। ঠিক আছে। আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা। দেখো স্টুডেন্ট, এই আর্থসামাজিক পরিবেশের মধ্যে সেখানকার কৃষিকাজ বা সেখানকার খনিজ সম্পদ কেমন, সেখানকার মানুষের জীবনযাত্রা কেমন, সেইগুলো কিন্তু আমরা জানবো। প্রথমে আসবো কৃষিকাজ। দেখো, বছরের বেশিরভাগ সময়টাকে যেহেতু শীতকালে বরফে পুরো ঢাকা থাকে, তাই কিন্তু কৃষিকাজ এখানে তেমনভাবে হয় না। তোমরাই বলো, যদি বছরের বেশিরভাগ সময় পুরো বরফে ঢাকা থাকে,
তাহলে কি কৃষিকাজ হবে? সম্ভব? সম্ভব না, তাই তো? তাহলে এখানকার মানুষ কিভাবে বেঁচে রয়েছে বা কি খেয়ে বেঁচে রয়েছে? বিদেশ থেকে তো আমদানি করাই হয় অবশ্যই, শাক সবজি ইত্যাদি। এছাড়া এখানকার মানুষরা কিন্তু খাদ্যের জন্য যে আহ, ভাল্লুক, শিল মাছ, বলগা হরিণ, মেরু শিয়াল, এইগুলোকে কিন্তু এরা শিকার কিন্তু করে এবং সমুদ্রেও কিন্তু এরা মাছ ধরে। হরিণের দুধ, বেরি ফল কিন্তু এই অঞ্চলে বা তুন্দ্রা জলবায়ু অঞ্চলে মানুষের প্রধান খাদ্য। তাহলে আমরা কি জানলাম? জানলাম যে কৃষিকাজ কিন্তু তেমন ভাবে এই অঞ্চলগুলোতে হয় না, যেহেতু বরফ সারা বছর পড়ে থাকে, তাই কিন্তু কৃষিকাজ হয় না। এবারে আমরা দেখব খনিজ শিল্প। দেখো, খনিজ শিল্পও কিন্তু তেমন ভাবে এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে উন্নত নয়, কিন্তু বর্তমানে এই অঞ্চলে বেশ কিছু খনিজের সন্ধান কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে? যেমন পিটসবার্গে কয়লা, সুইডেন অঞ্চলে আকরিক লোহা, ইউক্রেন ও আলাস্কায় সোনা ও খনিজ তেল কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। আগেকার দিনেও কিন্তু এই খনিজ সম্পদ ছিল, কিন্তু মানুষ কিন্তু এই অঞ্চলগুলোতে প্রবল শৈত্যপ্রবাহ এবং তুষারপাতের কারণে কিন্তু পৌঁছতে পারতো না বা যেতে পারতো না। কিন্তু বর্তমান সময়ে টেকনোলজি এতটা উন্নত, সেগুলোর মাধ্যমেও কিন্তু এই যে বিভিন্ন সোনার খনি, বিভিন্ন খনিজ তেলের যে অঞ্চলগুলো, সেগুলো কিন্তু খুঁজে পাওয়া বা আহ, মানুষের বোধগম্য হওয়ার মাধ্যমে কিন্তু সেইগুলো কাছে মানুষ পৌঁছাতে পারছে বর্তমানে। ঠিক আছে? তাহলে খনিজ শিল্প কিন্তু তুন্দ্রা জলবায়ু অঞ্চল তেমনভাবে উন্নত না হলেও বর্তমানে কিন্তু কিছু কিছু জায়গায় খনিজ তেল, সোনা, কয়লা, আকরিক লোহা ইত্যাদি কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। তাহলে কি গেল? গেল যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের কৃষিকাজ এবং খনিজ সম্পদ সম্পর্কে। অধিবাসীদের জীবনযাত্রা। দেখো, আমরা জেনেছি এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কিন্তু অত্যন্ত প্রতিকূল জলবায়ু, কষ্টকর জীবনযাত্রার জন্যে এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কিন্তু প্রসিদ্ধ, তাই তো? সারা বছর বরফ পড়ে, প্রায় ৮-৯ মাস কিন্তু শীতকাল থাকে এবং শীতকাল হিমাঙ্কের নিচেও কিন্তু তাপমাত্রা বেশিরভাগ সময় থাকে, অর্থাৎ সব সময় বরফ পড়ে থাকে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই জলবায়ু অঞ্চলটা কিন্তু জনবিরল, অর্থাৎ জনসংখ্যা কিন্তু এই জলবায়ু অঞ্চলে খুবই কম। আচ্ছা, তোমরা আমাকে বলো যে পৃথিবীর কোন জলবায়ু অঞ্চলে সব থেকে বেশি মানুষ বসবাস করে? এটা কিন্তু আমি আগের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তুমি বলে ফেলো। মৌসুমী জলবায়ু অঞ্চলে, ভেরি গুড। তাহলে মৌসুমী জলবায়ু অঞ্চলে কিন্তু পৃথিবীর সব থেকে মানুষ বেশি বসবাস করে, আর তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কিন্তু সব থেকে কম, অর্থাৎ জনবিরল হচ্ছে যে জলবায়ু অঞ্চল, সেটা হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। আচ্ছা, মৌসুমী জলবায়ু অঞ্চলে কেন জনসংখ্যা এত বেশি বলতো? ভেরি গুড। সমতল, বেশিরভাগ সমতল ভূমিভাগ, উর্বর মাটি, তাই তো? যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে এই মৌসুমী জলবায়ু অঞ্চলের দেশগুলোতে কিন্তু জনসংখ্যা সব থেকে বেশি। আচ্ছা, মৌসুমী জলবায়ু অঞ্চলের দেশগুলি কি কি, কেউ বলো আমাকে। ভেরি গুড। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই যে দেশগুলো, এগুলো কিন্তু মায়ানমার, এগুলো কিন্তু থাইল্যান্ড, এগুলো কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত দেশ। এইগুলো অঞ্চলে কিন্তু প্রচুর জনসংখ্যা বসবাস করে। আর এর ঠিক উল্টো তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কিন্তু, যেহেতু ওয়েদার খুবই কষ্টকর, তাই এই সব অঞ্চলে জনবসতি কিন্তু প্রায় নেই, মানে জনবসতি আছে, খুবই কম। আচ্ছা, এরপরে আমরা দেখব যে এই যে তুন্দ্রা জলবায়ু অঞ্চল, এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কোন কোন জনজাতি বসবাস করে। তোমরা আমাকে বলো যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কোন কোন অধিবাসীরা বেশি বসবাস করে? নিরক্ষীয়, যেখানে খুব গরম এবং বৃষ্টিপাত বেশি হয়। ভেরি গুড। সেখানে কিন্তু রেড ইন্ডিয়ান, পিগমি, বান্টু, এই যে সম্প্রদায়ের যে মানুষগুলো, এরা কিন্তু সব থেকে বেশি বসবাস করে, তাই তো? আচ্ছা, তাহলে চলো এবারে দেখে নেই আমরা যে গ্রিনল্যান্ডে, সরি, এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে
কোথায় কোথায় কোন উপজাতি বসবাস করে। দেখো, গ্রিনল্যান্ড, কানাডা ও আলাস্কার উত্তরাংশে এস্কিমো ও রেড ইন্ডিয়ানরা থাকে। তোমরা এই ছবিটা দেখো, এটা কিন্তু এক এস্কিমো উপজাতির ছবি। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে এস্কিমো উপজাতির মানুষরা কোথায় বসবাস করে, তোমরা কি বলবে? গ্রিনল্যান্ড, কানাডা ও আলাস্কার উত্তরাংশে কিন্তু এস্কিমো ও রেড ইন্ডিয়ানরা থাকে। এরপরে দেখো, ইউরেশিয়া, সাইবেরিয়ায় সেমোয়েদ এবং ইয়াকুত সম্প্রদায়ের মানুষরা বসবাস করে। উপরের ছবিটা, এটা কিন্তু ইয়াকত সম্প্রদায়ের মানুষ। দেখো, প্রত্যেকে কিন্তু প্রবল শীতের হাত থেকে বাঁচার জন্য সোয়েটার বা ভারী পশুর চামড়া দিয়ে তৈরি সোয়েটার কিন্তু পরে রয়েছে, তাই না? কারণ এই অঞ্চলে সব সময় কিন্তু বরফে ঢাকা থাকে, প্রবল শৈত্যপ্রবাহ এবং তুষারপাত কিন্তু নিয়মিত হয়ে থাকে। এরপরে দেখো, ল্যাপল্যান্ডে ল্যাপ, ফিনল্যান্ডে ফিন উপজাতির মানুষ কিন্তু বসবাস করে। তাহলে তোমরা কিন্তু ভালো করে এই জিনিসগুলো পড়বে, এই উপজাতিগুলো, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। যদি বলে ফিনল্যান্ডে কোন উপজাতির মানুষ বসবাস করে, তোমরা কি উত্তর দেবে? ফিনল্যান্ডে ফিন উপজাতির মানুষ কিন্তু সব থেকে বেশি বসবাস করে। আর ল্যাবল্যান্ডে বসবাস করে ল্যাব উপজাতির মানুষ। তাহলে আমরা তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রা সম্পর্কে কিন্তু জানলাম। দেখো স্টুডেন্ট, তীব্র শীত পড়ে কিন্তু এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। এই কারণে কিন্তু সেখানে তোমরা কি জেনেছো? জেনেছো যে কৃষিকাজ একদমই হয় না, তাই তো? তাই এখানকার অধিবাসীরা কিন্তু যাযাবর জীবন যাপন করে। অর্থাৎ এরা কিন্তু খাবারের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে। ধরো এক স্থানে খাবার শেষ হয়ে গেলে এরা কিন্তু তখন অন্য স্থানে খাবারের সন্ধানে অন্য জায়গায় যায়। এদেরকে কি বলে? এদেরকে কিন্তু বলা হয় যাযাবর সম্প্রদায়ের মানুষ। আচ্ছা, এরপরে দেখো, ইগলু, খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক, ইগলু ও টিউপিক। ইগলুটা কি? দেখো, শীতকালে একরকম গোলাকার বরফের ঘর তৈরি করা হয়, তার মধ্যে কিন্তু এখানকার মানুষরা বসবাস করে। ফলে এই বরফের ঘরের মধ্যে কিন্তু ঠান্ডাটা বাইরের তুলনায় একটু কম হয়। তাই এরা এরকম বরফের তৈরি ঘর তৈরি করে এর মধ্যে বসবাস করে। একে স্থানীয় কিন্তু ভাষায় কি বলা হয়? ইগলু। এই যে ছবিটা দেখো, দেখো বরফের মধ্যেও কিন্তু একটা বরফের ছোট্ট ঘর তৈরি করা হয়েছে, তাই তো? এটাকে আমরা স্থানীয় ভাষায় কি বলবো? ইগলু। আচ্ছা, এরপরে দেখো টিউপিক। টিউপিক কি? গ্রীষ্মকালে বরফ যখন গলে যাচ্ছে তখন এই শিল মাছের চামড়ায় তৈরি তাঁবুতে এখানকার মানুষরা বসবাস করে। তাকেও কিন্তু স্থানীয় ভাষায় বলা হয় টিউপিক। দেখো এই যে ছবিটা, এটা কিন্তু শিল মাছের চামড়া দিয়ে তৈরি, এবং এই শিল মাছের চামড়া দিয়ে তৈরি হওয়ার জন্য কিন্তু এইগুলোর ভিতরে ঠান্ডা বাইরের তুলনায় কিছুটা কম হয়। তাই বেশিরভাগ অধিবাসীরাই কিন্তু এই টিউলিপটা এখানে বানায়। পশু যে শিকার করে এরা, সেই পশু শিকার করে এরা কিন্তু সেই পশুর চামড়া দিয়ে ছোট ছোট তাঁবুর আকারে কিন্তু ঘর তৈরি করে। ঠিক আছে? এই ঘরগুলোকে কি বলা হচ্ছে? টিউপিক। তাহলে আমরা কি জানলাম? জানলাম যে ইগলু কাকে বলে এবং টিউপিক কাকে বলে। এই দুটো কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্থ করবে। এই দুটো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর স্টুডেন্ট দেখো, স্লেজ গাড়ি ও কায়াক নৌকা। তোমরা জেনেছো যে এখানে প্রচুর বরফ পড়ে, তাই বরফের উপরে চাকাহীন স্লেজ গাড়ি কিন্তু এরা ব্যবহার করে। এই চাকাহীন স্লেজ গাড়ি কারা টানে জানো? বরফের উপরে, বরফের দেশে যে কুকুরগুলো রয়েছে, সেই কুকুরগুলো কিন্তু এই স্লেজ গাড়িটা টানে। তোমরা ডান দিকে ছবিটা দেখো, উপরে দেখো কুকুরগুলো কিন্তু এই স্লেজ গাড়িটাকে টানছে। অর্থাৎ বরফের উপরে কিন্তু এই যে আমাদের যে বিভিন্ন চার চাকা গাড়ি রয়েছে, সেই চাকা কিন্তু বরফের উপরে তেমন ভাবে চলতে পারে না। ফলে চাকাহীন স্লেজ গাড়ি কিন্তু এখানকার অধিবাসীরা ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য। এছাড়া জলে কিন্তু শিল মাছের চামড়ায় তৈরি কায়াক নৌকা তৈরি করে, যা তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অধিবাসীরা প্রচুর পরিমাণে এই নৌকা ব্যবহার করে থাকে। তাহলে যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে স্লেজ গাড়ি ও কায়াক নৌকা কোথাকার অধিবাসীরা বসবাস ব্যবহার করে, তোমরা কি বলবে? যে স্লেজ গাড়ি ও কায়াক নৌকা কিন্তু তুন্দ্রা জলবায়ু অঞ্চলের মানুষেরা ব্যবহার করে। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, এই যে পশু শিকার করছে,
এই পশু শিকার করে কিন্তু এই পশুর চামড়া, এই চামড়া দিয়ে কিন্তু এরা পোশাক তৈরি করে। তোমরা সকলেই জানো যে পশুর চামড়া দিয়ে যে পোশাক তৈরি হয়, সেই চামড়া কিন্তু বা সেই পোশাকে কিন্তু গরমটা অনেক বেশি লাগে। ঠিক আছে? তাই এরা পশুটাকে শিকার করে পশুর মাংসটাকে খাদ্যরূপে ব্যবহার করে এবং যে চামড়াটা থাকে সেই চামড়াটা কিন্তু এরা পোশাক তৈরি করে। ঠিক আছে? এই পোশাক কিন্তু আবার এরা সারা বিশ্বেও কিন্তু এরা শিল্প হিসেবে ব্যবহার করে বিদেশে রপ্তানিও করে অনেক জায়গায়। এরপর যে পশুর যে শক্ত হাড় থাকে সেই হাড় দিয়ে কিন্তু এরা বর্ষা, সূঁচ কিন্তু তৈরি করছে। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে মানুষদের প্রধান খাদ্য কিন্তু বলগা হরিণ, সিল মাছ, হরিণের দুধ, সমুদ্রের মাছ, বেরি ফল প্রভৃতি। এটা কিন্তু আমরা একটু আগেই জেনেছি। তাহলে শুনুন, আমরা কি জানলাম? জানলাম যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে মানুষেরা স্লেজ গাড়ি যাতায়াতের জন্য এক স্থান থেকে অন্য স্থানে ব্যবহার করে থাকে, যে গাড়িতে কিন্তু চাকাহীন থাকে, তাই না? এবং কায়াক নৌকাও এরা ব্যবহার করে থাকে, তাই তো? আচ্ছা, তুন্দ্রা জলবায়ু অঞ্চলে সাম্প্রতিক পরিবর্তন। দেখো, বর্তমানে কিন্তু এই অঞ্চলে বেশ কিছু খনিজের সন্ধান পাওয়া গেছে। ফলে বেশ কিছু শিল্পও কিন্তু এখানে গড়ে উঠেছে। তাই তো? আমরা আগে খনিজ সম্পদ পড়ার সময় জেনেছিলাম বর্তমানে কিন্তু কিছু কিছু লোহা বা কিছু তোমার সোনা, তারপরে ম্যাঙ্গানিজ ইত্যাদি পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। ফলে বেশ কিছু শিল্প কিন্তু এখানে গড়ে উঠেছে। ঠিক আছে? রেলপথ ও জলপথের মাধ্যমে এই অঞ্চলের সাথে বহির্বিশ্বের যোগাযোগ কিন্তু দিনের পর দিন বাড়ছে। রেলপথ নির্মাণ করা হয়েছে, জলপথে জাহাজের মাধ্যমে বা নৌকার মাধ্যমে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানের যাতায়াতের যে সুবিধা সেটা কিন্তু বর্তমানে আরো দিনের পর দিন উন্নত হচ্ছে। দেখো, সাইবেরিয়ার মার মিনক্স বন্দর রয়েছে, সেখান থেকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত কিন্তু রেলপথ নির্মাণ করা হয়েছে। উত্তর আমেরিকার আলাস্কা হাইওয়ে তুন্দ্রা জলবায়ু অঞ্চলকে অন্যান্য অঞ্চলের সাথেও কিন্তু যুক্ত করছে। তাহলে উত্তর আমেরিকার আমরা পড়েছিলাম যে আলাস্কা রয়েছে, সেই আলাস্কা হাইওয়ে কিন্তু নতুন তৈরি করা হয়েছে, যার ফলে কিন্তু তুন্দ্রা জলবায়ু অঞ্চলের সাথে কিন্তু বহির্বিশ্বের যোগাযোগ বৃদ্ধি করছে। এই যে ডান দিকে ছবিটা আছে, এটা কিন্তু আলাস্কা হাইওয়ের ছবি। ঠিক আছে? এই হাইওয়ের মাধ্যমে উত্তর আমেরিকার যে আলাস্কা অঞ্চল, সেই অঞ্চলের সাথে উত্তর আমেরিকার বিভিন্ন দেশ যেমন কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র, এই যে দেশগুলো, এগুলোর সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল আহ, সাম্প্রতিক পরিবর্তন। এরপরে দেখো স্টুডেন্ট, সাম্প্রতিক পরিবর্তনের মধ্যে এই অঞ্চলে কিন্তু চাষবাস তেমন ভাবে হয় না, আমরা আগেই জেনেছিলাম। কি জেনেছিলাম তো? তবে কিছু কিছু অঞ্চলে কিন্তু বরফ মুক্ত করা হচ্ছে, সেখানে মুক্ত করে গ্রিন হাউসের মাধ্যমে উপযুক্ত গ্রিন হাউসকে উপযুক্ত করে কিন্তু চাষবাস করা বর্তমানে শুরু হয়েছে। তোমরা ছবি দেখো ডান দিকে, এটা কিন্তু গ্রিন হাউসের মাধ্যমে কিন্তু চাষবাস হচ্ছে। অর্থাৎ বাইরের যে প্রবল শৈত্যপ্রবাহ, বাইরের যে বরফ, সেটা কিন্তু এই গ্রিন হাউসের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারছে না। ফলে শাকসবজি বা বিভিন্ন ফসল কিন্তু এই গ্রিন হাউসের মাধ্যমে বর্তমানে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বিভিন্ন দেশে কিন্তু উৎপন্ন করা হচ্ছে। এখানকার যে অধিবাসীরা রয়েছে স্টুডেন্ট, সেই অধিবাসীরা কিন্তু পশুর লোম, চামড়ার বিনিময়ে চা, কফি, তামাক কিন্তু বিদেশ থেকে আমদানি করছে। অর্থাৎ এরা যে পশু শিকার করছে, সেই পশু শিকারে পশুর চামড়া, তারপরে লোম, এরা কিন্তু পশম, এগুলো কিন্তু এরা বিদেশে দিয়ে দিচ্ছে, অর্থাৎ বিদেশে রপ্তানি করছে, এবং তার বিনিময়ে বিদেশ থেকে তারা কি নিচ্ছে? চা নিচ্ছে, কফি নিচ্ছে, তামাক নিচ্ছে। আচ্ছা স্টুডেন্ট, তোমরা বলো তো আমাকে, এই যে চা ও কফি, চা কফি কোন জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়? মৌসুমী জলবায়ু অঞ্চলে, তাই তো? আচ্ছা, ভেরি গুড। তামাক এবং তামাক কিন্তু ও কিন্তু বাইরের দেশ থেকে কিন্তু এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলের দেশগুলো কিন্তু আমদানি করছে। বর্তমানে এই অঞ্চলে উন্নতি ঘটছে কিন্তু, এবং অধিবাসীরা ধীরে ধীরে কিন্তু আধুনিক জীবনযাত্রার সাথে অভ্যস্ত হয়ে উঠছে। তাহলে এটা হলো তুন্দ্রা জলবায়ু অঞ্চলের সাম্প্রতিক পরিবর্তন। তাহলে সাম্প্রতিক পরিবর্তনের মধ্যে কিন্তু কি লক্ষ্য করা যাচ্ছে? লক্ষ্য করা যাচ্ছে যে মানুষজন ধীরে ধীরে কিন্তু নতুন জীবনধারায় অভ্যস্ত হচ্ছে এবং আধুনিকতার ছোঁয়ায় কিন্তু তারাও উন্নত হচ্ছে। কিন্তু স্টুডেন্ট, বর্তমানে এই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ফলে কিন্তু এই উত্তর বা দক্ষিণ মেরু অঞ্চলে যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে যে প্রচুর বরফ রয়েছে,
সেই বরফ কিন্তু বর্তমানে গলছে। এই বরফ গলার ফলে কিন্তু স্টুডেন্ট পৃথিবীর যে বিভিন্ন সমুদ্র নদী রয়েছে সেগুলোর জলস্তর কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে। এটা কিন্তু সমস্ত দেশের এক ক্ষেত্রে কিন্তু একটা গুরুতর চিন্তার বিষয়। ঠিক আছে, এটাও কিন্তু তোমরা মাথায় রাখবে। আচ্ছা, এরপরে কিছু কিছু জিনিস তোমরা কিন্তু মনে রাখতে হবে। আমরা কিন্তু সামগ্রিকভাবে এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলটা এখানেই শেষ করলাম। এরপরে তোমাদের কিছু জিনিস কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। চলো সেগুলো চট করে দেখে নিই। দেখো, প্রথমে তোমরা কি মনে রাখবে? অবশ্যই মনে রাখতে হবে যে নরওয়েকে কিন্তু নিশীথ সূর্যের দেশ বলা হয়। তাহলে তোমরা কি মনে রাখবে? তাহলে কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়? নরওয়েকে। ভেরি গুড। আচ্ছা, কেন বলা হয়? রাত্রেবেলা গভীর যে স্থানীয় সময় যখন গভীর রাত তখনও কিন্তু এই অঞ্চলে মাঝে মাঝে সূর্য লক্ষ্য করা যায়, তাই তো? আচ্ছা, শীতকালে এক ধরনের গোলাকার বরফের ঘর কিন্তু এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। তাকে কি বলে স্টুডেন্ট? ইগলু। ভেরি গুড। তাহলে ইগলুটা কি? শীতকালে একরকম গোলাকার বরফের ঘর তৈরি করা যায় প্রবল ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য। একে কিন্তু বলা হয় ইগলু। এবং গ্রীষ্মকালে কিন্তু বরফ গলে গেলে শিল মাছের চামড়ায় তৈরি তাঁবু কিন্তু তৈরি করা হয়। সে তাঁবুকে আমরা কি বলবো? টিউপিক তো? ভেরি গুড। তাহলে তাকে আমরা কি বলছি? টিউপিক। আচ্ছা, এরপরে স্টুডেন্ট তোমরা মনে রাখবে যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কিন্তু বছরের বেশিরভাগ সময় অর্থাৎ 8 থেকে 9 মাস শীতকাল বিরাজ করে। এবং গ্রীষ্মকাল তাহলে কত মাস বিরাজ করে? 8-9 মাস যদি শীতকাল হয় তাহলে গ্রীষ্মকাল কত মাস বিরাজ করবে? 2 থেকে 3 মাস কিন্তু গ্রীষ্মকাল বিরাজ করে। ঠিক আছে? এছাড়া তো স্টুডেন্ট তোমরা আরো মনে রাখবে যে এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে যে স্বাভাবিক উদ্ভিদ সেটা হচ্ছে লাইকেন, মস, তারপরে যে বিভিন্ন গুল্ম জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, এগুলো কিন্তু তুন্দ্রা জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। আচ্ছা, তাহলে স্টুডেন্ট আমরা কিন্তু তুন্দ্রা জলবায়ু অঞ্চলটা এখানেই শেষ করলাম। এরপরে আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসে সেগুলো কিন্তু তৈরি করেছি। সেই উত্তরগুলো তোমরা নিজেরাই বলার চেষ্টা করো। না পারলে কিন্তু আমি আবার তোমাদের সেটা উত্তর বলে দেব। আর পারলে তোমরা কিন্তু এটা খাতায় নোট ডাউনও করতে পারো, কারণ পরীক্ষার জন্য কিন্তু প্রতিটা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো কোশ্চেনগুলো দেখে ফেলি। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে উত্তর গোলার্ধের শীতলতম স্থানের নাম কি? বলে ফেলো তোমরা। ভেরি গুড, ভারখয়া নক্স, তাই তো? যেখানে শীতকালে তাপমাত্রা কিন্তু কত ডিগ্রি থাকে? -50.6 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু পৌঁছে যায়। তাহলে তোমরা কি বলবে উত্তর? ভারখয়া নক্স হলো উত্তর গোলার্ধের শীতলতম স্থান। দ্বিতীয়ত, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি কি কি? খুব সহজ দুটো বৈশিষ্ট্য রয়েছে। কি কি বলে ফেলো। ভেরি গুড। কি বলবে? যে 1 নম্বর হচ্ছে স্বল্পকালীন শীতল গ্রীষ্মকাল, যেটা 2 থেকে 3 মাস স্থায়ী থাকে, এবং দীর্ঘমেয়াদী হিমশীতল শীতকাল, অর্থাৎ এই শীতকাল কিন্তু 8 থেকে 9 মাস বিরাজ করে, তাই তো? আচ্ছা, ইউরোপের কোন কোন দেশে তুন্দ্রা জলবায়ু লক্ষ্য করা যায়? ইউরোপের কোন কোন দেশে লক্ষ্য করা যায়? অবশ্যই নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এই যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে কিন্তু তুন্দ্রা জলবায়ু লক্ষ্য করা যায়। এছাড়া অন্যান্য আলাস্কা, এখানেও লক্ষ্য করা যায়। এটা কিন্তু ইউরোপের মধ্যে নয়। ঠিক আছে, উত্তর আমেরিকার আলাস্কা, কানাডার উত্তরাংশ, এই অঞ্চলগুলোতেও কিন্তু তুন্দ্রা জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। সুমেরু ও কুমেরু প্রভা কি? দেখো, যখন একটানা অন্ধকার থাকে এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলগুলোতে, তখন কিন্তু রাতে মাঝে মাঝে 2-3 ঘন্টার জন্য আলোর ছটা কিন্তু লক্ষ্য করা যায়। ম্লান আলোর ছটা কিন্তু লক্ষ্য করা যায়। সেটাকেই আমরা কি বলবো? সুমেরু ও কুমেরু প্রভা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। 5 নম্বর কোশ্চেনটা দেখো, তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কোন কোন অধিবাসীদের দেখা যায়? তাহলে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কোন কোন অধিবাসীদের দেখা যায় বলে ফেলো, খুবই ইম্পর্টেন্ট। রেড ইন্ডিয়ান দেখা যায়, আর প্রধান উপজাতি কি? এমিস্কো দেখা যায়, ফিনল্যান্ডে ফিন, তাই তো? আচ্ছা, এরপরে দেখো 6 নম্বর কোশ্চেন,
তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কি কি স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? কি কি স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় একটু আগেই আমি তোমাদের বললাম। ভেরি গুড। যেহেতু মাটি সারা বছর বরফে ঢাকা থাকে, তাই বড় গাছপালা কিন্তু জন্মাতে পারে না। এর এর পরিবর্তে মস, লাইকেন, গুল্ম জাতীয় উদ্ভিদ, কিছু কিছু ফুলও কিন্তু এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে জন্মায়। এরপরে দেখো 7 নম্বর, নিষিদ্ধ সূর্যের দেশ কাকে বলে? কাকে বলে? নরওয়েকে, তাই তো? কেন বলে? কারণ স্থানীয় সময় যখন রাত, তখন কিন্তু এই মাঝ আকাশের কিন্তু রাত্রের বেলাও কিন্তু সূর্যের ছটা বা সূর্য লক্ষ্য করা যায়, তাই তো? তাই নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। ইগলু ও টিউপিক কি? খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন। বলো ইগলু কি? বরফের তৈরি ঘর ইগলু। তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বরফের তৈরি ঘরকে কি বলা হয়? ইগলু বলা হয়। আর টিউপিক কি? টিউপিক হচ্ছে যখন গ্রীষ্মকাল পড়ে, তখন কিন্তু সিল মাছের ছাল দিয়ে এক ধরনের তাঁবু তৈরি করা হয়। সেই তাঁবুতে কিন্তু মানুষ বসবাস করে, তাই তো? তাকে কি বলা হচ্ছে? টিউলিপ। তোমরা এই কোশ্চেনগুলো খুব ভালো করে মুখস্থ করবে, পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্টুডেন্ট, আমরা কিন্তু এই তোমাদের জলবায়ু যে অঞ্চল, সেটা কিন্তু আজকে কমপ্লিট করলাম। মৌসুমী জলবায়ু অঞ্চল, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, এবং আজকে যেটা পড়লাম সেটা হলো কিন্তু তুন্দ্রা জলবায়ু অঞ্চল, তাই তো? এরপরে স্টুডেন্ট আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে কিন্তু আসবো। সকলে তোমরা খুব ভালো থাকবে ততদিনে। আশা করি আমার ক্লাসটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ক্লাস। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।